আমরা আকাশে প্লেন উড়তে দেখি, কত সুন্দর, দুটি ডানা মেলে দূর থেকে দূরান্তে উড়ে যাচ্ছে। কত অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের নিয়ে যাচ্ছে। কিন্তু আকাশে এই প্লেন ওড়ার বিষয়টা এতটা সহজ ছিল না। এর পেছনের গল্প অনেক কঠিন। এর পেছনে রয়েছে মানুষের অক্লান্ত পরিশ্রম। আপনি কি জানেন কে সর্বপ্রথম সফলভাবে আকাশে ডানা মেলেছিলেন? অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেছিল। ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেছিলেন তিনি হচ্ছেন আব্বাস ইবনে ফিরনাস। তিনি নবম শতাব্দীতে উমাইয়া খেলাফতের সময় স্পেনের আন্দালুসিয়ার একজন পলিম্যাথ বা বহুশাস্ত্র বিশারদ ছিলেন। তার উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপকে তার হিস্ট্রি অফ আরব গ্রন্থে মন্তব্য করেছেন, ইবনে ফিরনাসই প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন বৈজ্ঞানিকভাবে। কে এই ইবনে ফিরনাস, কি তার পরিচয়? আব্বাস ইবনে ফিরনাসের পুরো নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি। তিনি 810 খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র স্পেনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন প্রকৌশলী, উদ্ভাবক, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, কবি, সুরকার, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার জন্মস্থান ছিল স্পেনের রোন্দায়। এই রোন্দা এখন স্পেনের একটি পর্যটক শহর। তিনি যদিও রোন্দায় জন্মগ্রহণ করেন, কিন্তু জ্ঞানের প্রতি তার আসক্তি তিনি রোন্দা থেকে কর্ডোবায় গমন করেন। তবে তার আগে তিনি কিছু সময় ইরাকে ব্যয় করেন। তখন বাগদাদের দারুন হিকমা ছিল মুসলিম জ্ঞানপিপাসুদের তীর্থস্থান। তিনি সেখানে বিভিন্ন বিষয়ে প্রচুর জ্ঞান আহরণ করেন এবং ফিরে এসে কর্ডোবায় বসবাস শুরু করেন। যদিও ইবনে ফিরনাস ভালো মানের কবি ছিলেন, কিন্তু প্রথমে আকাশে ওড়ার কৃতিত্বর জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। পিকে হিস্ট্রি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে লিখেছেন, আবু আল কাসিম জাহরাবির পর স্পেনের সঙ্গীত জনপ্রিয় করার পেছনে ইবনে ফিরনাসের অনবদ্য ভূমিকা ছিল। তার উদ্ভাবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর থেকে গ্লাস তৈরি। তিনি একটি সৌর মডেল তৈরি করেছিলেন যেখানে নক্ষত্র, মেঘ, এমনকি বজ্রপাতের অবস্থান দেখানো হয়েছিল। তার বাসস্থানের একটি কক্ষে তিনি গ্রহ নক্ষত্রের এমন একটি মডেল তৈরি করেছিলেন যা স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান ছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল পাথরের স্ফটিককে কাটার প্রক্রিয়া। স্পেনে এটি তখন সম্ভব হতো না বিধায় স্পেন এ বিষয়ে মিশরের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ইবনে ফিরনাসের এই উদ্ভাবনের ফলে স্পেন এই নির্ভরশীলতা থেকে রেহাই পায়। আরমেন ফিরমেন 852 খ্রিস্টাব্দে কর্ডোবায় একটি মসজিদে মিনার হতে নিজের উদ্ভাবিত পোশাক পরে ওড়ার চেষ্টা করেন। যদিও তা সফল হয়নি, কিন্তু তারপরেও তার পোশাক নিচের দিকে তার পতনের গতি কমিয়ে দেওয়ায় তিনি খুব বেশি আঘাত পাননি। কেউ কেউ মনে করেন ইবনে ফিরনাস ছিলেন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনাই ইবনে ফিরনাসের আকাশে উঠতে অনুপ্রাণিত করে। আবার অনেকেই এই মতে বিরোধিতা করেন এবং তারা মনে করেন আরমেন ফিরমেন ও ইবনে ফিরনাস একই ব্যক্তি ছিলেন এবং আরমেন ফিরমেন ইবনে ফিরনাসের নামেরই ল্যাটিন সংস্করণ। ইবনে ফিরনাস এই ঘটনার পর তার উড্ডয়ন যন্ত্র উন্নয়নে মনোযোগ দেন এবং দীর্ঘ 23 বছর পর আকাশে ওড়ার প্রচেষ্টা চালান। ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা। বেশ কিছু সূত্রে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা বর্ণিত হলেও তার উড্ডয়ন প্রচেষ্টা বিস্তারিত পাওয়া যায় ঐতিহাসিক আল মাকাবির লেখায়। তবে আল মাকারি ইবনে ফিরনাসের সমসাময়িক ছিলেন না। তিনি ফিরনাসের বিষয়ে লেখেন প্রায় 750 বছর পর।
তবে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টার সফলতার বিষয়ে প্রায় সব ঐতিহাসিকই একমত। ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রসঙ্গে মন্তব্য পাওয়া যায় সমসাময়িক কর্ডোবার আমির প্রথম মুহাম্মাদের রাজকবি মুমিন ইবনে সাইদের কবিতায়। ইবনে সাইদ ফিরনাস সম্পর্কে কবিতা লিখেন, শকুনের পালক দ্বারা আবৃত হলে তিনি ফিনিক্সের চেয়েও দ্রুত ওড়েন। ইবনে ফিরনাস তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্রে পালক ও সিল্কের ব্যবহার করেছিলেন। 65 বছর বয়সে তিনি স্পেনের কর্ডোবার নিকটবর্তী রুসাফা এলাকার আরোস পর্বত থেকে তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্র সহকারে শূন্য ঝাঁপিয়ে পড়েন। কর্ডোবা থেকে অনেক মানুষ তার আকাশে ওড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। ইবনে ফিরনাস তাদের উদ্দেশ্য করে বলেন, এখান থেকে ওড়ার পর যদি ঠিক থাকে তবে আমি এখানে আবার ফিরে আসব। তার উড্ডয়ন যন্ত্র সফলভাবে কাজ করে এবং প্রায় 10 মিনিট তিনি তার যন্ত্রের সাহায্যে উঠতে সমর্থন হন। কিন্তু সফলভাবে উড়লেও তিনি একটা ভুল করেছিলেন। আল মাকারি উল্লেখ করেন, তিনি তার শরীরের পালক দ্বারা আবৃত করেন এবং তার শরীরে কয়েকটি পাখা যোগ করেন। তারপর তিনি শূন্যে ভেসে পড়েন। যারা তার এই উড্ডয়ন প্রত্যক্ষ করেন তাদের লেখনীতে পাওয়া যায়, তিনি পাখার মাধ্যমে উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করেন এবং সেখান থেকে উড্ডয়ন শুরু করেছিলেন সেখানে ফিরে আসেন, কিন্তু সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন। এ সময় তিনি গুরুতর আহত হন। ইবনে ফিরনাস প্রাণে বেঁচে গেলেও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তখন তার বয়স 65 বছর। এরপর তিনি তার উড্ডয়ন যন্ত্রের ঠিক কী ভুল ছিল তা শনাক্তকরণে মনোনিবেশ করেন। তিনি উপলব্ধি করেন পাখি অবতরণের সময় লেজ ও ডানাগুলো সমন্বিতভাবে কার্যকরের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে, কিন্তু তিনি তার যন্ত্রে গতি কমানোর জন্য সেরকম কোনো লেজ বা বিকল্প পদ্ধতি রাখেননি। তারপরে তিনি প্রায় 12 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার পক্ষে আকাশে ওড়া সম্ভব হয়নি, কারণ তিনি আর আগের মতো সুস্থতা লাভ করেননি। 977 খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস ইন্তেকাল করেন। ইবনে ফিরনাস মানুষের উড্ডয়নের ইতিহাস কিংবা আকাশে ওড়ার পেছনে মানুষের যে প্রচেষ্টা, তার একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। তার প্রচেষ্টাকে বলা হয় আধুনিক উড়োজাহাজ আবিষ্কারের প্রথম ধাপ। মানুষকে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখানো ইবনে ফিরনাস তার ইতিহাসে অমর হয়ে আছেন। আকাশে ওড়ার এই স্বপ্নদ্রষ্টাকে স্মরণীয় করে রাখতে চাঁদের একটি জ্বালামুখের নামকরণ করা হয়েছে তার নামে। 2013 সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস ইবনে ফিরনাসের নামে একটি গাড়ি সংস্কার বের করেন, যার নাম দেন ইবনে ফিরনাস মোটিভ। স্পেনের কর্ডোবায় ইবনে ফিরনাস সেতু, বাগদাদে ইবনে ফিরনাসের ভাস্কর্য, দুবাইয়ের ইবনে বতুতা মলে ফিরনাসের রেপ্লিকা ইত্যাদি বিভিন্ন জায়গায় হয়তো ইবনে ফিরনাসের নামের সাথে পরিচয় ঘটতে পারে। তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে, তার যুগের চাইতে এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে।